টিচিং প্রসেসটা সেটা সম্পূর্ণ নির্ভর করে, টোটালি ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়ালস ইন্টারেস্ট টুয়ার্ডস টিচিং। মানে শিক্ষা যারা গ্রহণ করতে যায় বা শিক্ষা গ্রহণে যারা আগ্রহী, ওই শিক্ষার প্রাঙ্গণে যারা বিরাজমান, শিক্ষার প্রাঙ্গণে যারা বিরাজমান, তাদের উপর সম্পূর্ণভাবে এই টিচিং প্রসেসটা, টিচিং অ্যাপটিটিউডটা, শিক্ষার যে প্রবণতা, শিক্ষার যে প্রবণতাটা নির্ভর করে। এবং সেটা বলেছিলাম যে একজন ভালো টিচার হতে গেলে কি লাগে না, ভালো টিচার হতে গেলে একটা যে কতকগুলো গুণের সমাহার প্রয়োজন, কতকগুলো গুণের সমাহার। সেখানে ওখানে বলা ছিল, টু বি এ গুড টিচার ওয়ান মাস্ট হ্যাভ কম্বিনেশন অফ বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ কালচারাল ক্যারেক্টারিস্টিক। অর্থাৎ তার যে ব্যবহারগত যে চারিত্রিক বৈশিষ্ট্য অ্যাজ ওয়েল অ্যাজ কালচারাল এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এইগুলো লাগে একজন ভালো টিচার হতে গেলে। ওপেন মাইন্ডেড হতে হবে এবং সাবজেক্টের প্রতি ভালো জ্ঞান থাকতে হবে এবং ফেইথ ফর স্টুডেন্ট, এবং স্টুডেন্টদের প্রতি বিশ্বাস ভালো হতে হবে, ভালোবাসা থাকতে হবে। তারপরে বলা হয়েছিল যে হোয়াট ইজ টিচিং। এটা বলতে গিয়ে একটা আমরা লাইন বোল্ড করেছিলাম, টিচিং বেসিক্যালি means interaction of teacher and students. Teaching basically means interaction of teacher and students in an interactive way where both of them participate for their mutual benefit. Both of the students and teacher can have their own objective and target. না, এটা একটা ইন্টারেকশন, মানে ছাত্র, শিক্ষার্থী এবং যে টিচার, যে শিক্ষক, উভয়ের মধ্যে একটা বোঝাপড়া, পারস্পরিক একটা সম্পর্ক, যার মাধ্যমে যেখানে তারা পার্টিসিপেট করে, অর্থাৎ ঐক্যবদ্ধ হয়, অংশগ্রহণ করে। এবং কেন অংশগ্রহণ করে? মিউচুয়াল বেনিফিট, ফর দেয়ার মিউচুয়াল বেনিফিট, তাদের একটা পারস্পরিক উপকারের জন্য। এবং সেখানে অবশ্যই শিক্ষক এবং স্টুডেন্ট দুজনেই তাদের গোলকে অ্যাচিভ করে, তার টার্গেটে পৌঁছে যায়। ঠিক আছে, এরকম করে বলতে বলতে আমরা দেখেছিলাম যে একজন যে প্রকৃত শিক্ষক, তার মধ্যে কি কি ভালো কোয়ালিটি থাকা দরকার। A true teacher is one of the following qualities. Teacher must identify the weak student. Teacher live with students mentally. Teacher must love students. Teacher must identify knowledge of the student, build the student on what they have. এবং teacher must give his own soldier to his student for nurturing such that students can grow mentally and physically. যে একজন শিক্ষক অবশ্যই তার স্টুডেন্টদেরকে, মানে যারা দুর্বল, যারা অল্প মেধা সম্পন্ন, তাদেরকে মার্ক করবে, চিহ্নিত করবে, তাদের জন্য শিখন পদ্ধতিকে একটু ভিন্ন করবে, যাতে তারা ভালো করে শিখতে পারে। এবং স্টুডেন্টদের যে মানসিকতা, সেই মানসিকতাতে বিরাজ করবে শিক্ষক। ঠিক আছে, যে তারা কিরকম ভাবে শেখালে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে বা ভালো করে বুঝতে পারবে, সহজভাবে কোন প্রসেস অবলম্বন করলে দে বি বেনিফিটেড, স্টুডেন্টরা বেনিফিট পাবে। এরকম করে বলা হয়েছিল যে একজন ভালো শিক্ষকের কি কি গুণ থাকা দরকার, এছাড়া একজন টিচারের রোল কি, ভূমিকা কি, সেগুলো বলতে গিয়ে কয়েকটা আমরা পয়েন্ট বলেছিলাম। রিসোর্স প্রোভাইডার, ইনস্ট্রাকশনাল প্রোভাইডার, কারিকুলাম স্পেশালিস্ট, ক্লাসরুম সাপোর্টার, লার্নিং ফ্যাসিলিটেটর, মেন্টর, স্কুল লিডার, ইটিসি ইত্যাদি বলেছিলাম। ঠিক আছে, তারপরে টিচার অ্যান্ড দ্যার টাস্ক, একজন শিক্ষক এবং তার কর্তব্য, তাদের শিক্ষকদের কর্তব্য কি? প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর লার্নিং নিউ টপিক, তাদেরকে ছাত্রদের জন্য নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করতে হবে। প্রেজেন্টিং লার্নিং অ্যাক্টিভিটিস, যে শিক্ষার যে কার্যক্রম সেটাকে উপস্থাপন করতে হবে। তারপরে কোয়েশ্চেন করতে হবে। ধরো আমি 1 ঘন্টা ক্লাস নিলাম, শুধু পড়িয়ে চলে গেলাম, কোনো প্রশ্ন করলাম না। যদি প্রশ্ন না করি, কোন ছাত্র কেমন বুঝেছে না বুঝেছে বুঝবো কি করে? যখন দেখবো আমার পড়ানো হয়ে গেল, আমি তার উপরে প্রশ্ন করলাম, সেই প্রশ্নের উত্তর দিল, তার মানে স্টুডেন্টরা বুঝেছে। তাই
ওই টিচিং মুডটাকে মোর এফেক্টিভ করার জন্য কি করতে হবে না কোয়েশ্চেন আস্ক করতে হবে, ঠিক আছে। এবং আর কি বলছে, এইভাবে বলা হয়েছিল টাস্ক অফ এ টিচার, একজন শিক্ষকের ভূমিকা গুরুত্ব কি, টু ব্রিং দ্য ডিজায়ার চেঞ্জ ইন দ্য লার্নার্স বিহেভিয়ার, ঠিক আছে। একজন শিক্ষকের হুম, ঠিক আছে না, শিক্ষকের ভূমিকা কি না ছাত্রদের চারিত্রিক পরিবর্তন, এরকম করে একজন শিক্ষকের ভূমিকা বা কর্তব্য বলা হয়েছিল। টু এনহেন্স দ্য স্কিল অফ স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্টদের যে দক্ষতা, শিক্ষা গ্রহণের দক্ষতা সেটা বাড়াতে হবে। টু ব্রিং ডিজায়ার চেঞ্জ ইন লার্নার্স মাইন্ড, শিক্ষার্থীর যে মনের যে পরিস্থিতি সেটাকে পরিবর্তন করতে হবে, এবং তাদেরকে সাফিসিয়েন্ট নলেজ প্রদান করতে হবে। এইগুলো হচ্ছে একজন শিক্ষকের কর্তব্য আমরা পড়েছিলাম। এইভাবে আমরা প্রথম ক্লাসটা করে আজকে আমরা যাব কোথায়, সেকেন্ড ক্লাসে। না সেকেন্ড ক্লাসে কি আছে দেখো, বা যেটার জন্য আজকে আমরা প্রস্তুত হয়ে এসেছি। আচ্ছা দেয়া হয়েছে ওটা সেকেন্ড ক্লাসটা? না স্যার। হুম, আচ্ছা আমি দেয়া হয়নি। হুম, গেছে দেখো তো। আসেনি। হুম, সে যাচ্ছে না কেন বুঝতে পারছি না। স্যার আপনার আওয়াজটা এত আস্তে আসছে কেন? হুম, কি বলছো? না না, আপনার আওয়াজটা এত আমি আস্তে আস্তেই বলছি। এখন ঠিক যাচ্ছে না আস্তে আস্তে যাচ্ছে দেখো তো। আর একটু বাড়ানো যাবে? আর একটু বাড়ানো যাবে? তাহলে আমাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে আছে। মাইক্রোফোন আপনি ইউজ করেন না? কি আপনি মাইক্রো? তো মাইক্রোফোন ইউজ করেন না? ল্যাপটপ থেকে মাইক্রোফোন মাইক্রোফোন কি করে ইউজ করব? করেন না? ওই যে মিনিগুলো ছোট ছোট। মান? আমি হলো ওটা আপনার রিয়েল ভয়েস অত জোরে জোরে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। না আমি তো সিম্পল কথা বলে, ওটা আর মানে আজকে খুব ল্যাপটপ যেমন ক্যাচ করে সেরকম। আচ্ছা, দেখো আজকে আমরা শুরু করব ওই প্যাডাগজি যে প্রসেস, যে মেথড, সেখান থেকে আমরা শুরু করব আজকে। হুম, দেখো দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, হুম, দেখো বলছে প্যাডাগজি প্যারাডাইমস, এটা কি? এই বিষয়ে আমরা প্রথমে বিশ্লেষণ করব কিছু, এবং তারপরে পরবর্তী যেগুলো আছে সেগুলো যাব। দেখো এই বিষয়ে প্রথমে বলতে কি বলতে হবে। স্যার এসেছে পিডিএফটা। হুম, বলছে প্যাডাগজি ইজ এ সায়েন্স অ্যান্ড
art of education. The aim of pedagogy is to develop the human beings up to skill acquisitions. The teaching is a professional artistry which requires a teacher to efficiently plan the objective and give the students meaningful knowledge in teaching learning process. In the process of teaching, every teacher evolved themselves every day, and they also develop their unique teaching style based on the multiple encounters with their student. In teaching, every day teacher faced challenges and they look for solution to those challenges. Pedagogical environment of teaching helps to teacher to understand the teaching learning process and different teaching strategies. The job of teaching is a complex process. হ্যাঁ, the job of আচ্ছা এখানে আছে কি, এটা আমি এখানে মার্ক করছিলাম। এখানে আছে, যাই হোক, the job of teaching is a complex process which is executed and sophisticated fish more for less there are four fishes. যাই হোক, দেখো বলছে এই যে প্যাডাগজি প্যারাডাইম এর মানে কি, ঠিক আছে, এটা একটা প্যারাডাইম মানে কি, প্যারাডাইম একটা কি বলবো, যে দৃষ্টান্ত, মানে শিক্ষা বিজ্ঞানের একটা দৃষ্টান্ত, প্যাডাগজি, হ্যাঁ, একটা যে শিক্ষা বিজ্ঞান তার দৃষ্টান্ত, প্যারাডাইমস মানে এটা একটা সিস্টেম যেখানে টিচার এবং স্টুডেন্ট দুজনকে অ্যাক্টিভ হতে হয়, ঠিক আছে, এবং এর দ্বারা কি হয় না, এর দ্বারা বিশেষ করে শিক্ষক তিনি কি করেন, তিনি তার স্কিল, তার যে দক্ষতা সেটাকে বাড়িয়ে তোলে, ঠিক আছে, এবং শুধু বাড়িয়ে তোলে কিভাবে বাড়িয়ে তোলে, দেখো দ্বিতীয় লাইনটাই বলছে দ্যাট টিচিং ইজ এ প্রফেশনাল আর্টিস্ট্রি। একটা প্রফেশনাল আর্টিস্ট মানে কি, যে কি বলবো, যে পেশাদারি প্রফেশন, হ্যাঁ, দ্য টিচিং ইজ এ প্রফেশনাল আর্টিস্ট্রি, অর্থাৎ যে আর্টিস্ট মানে কি, আর্টিস্ট মানে যে শিল্প, আর্টিস্ট মানে যারা অভিনেতা, আর আর্টিস্ট্রি শিল্প, ঠিক আছে, যে টিচিং ইজ এ প্রফেশনাল আর্টিস্ট্রি, অর্থাৎ যে এই যে টিচিং, যে শিক্ষাদান, এটা একটা হচ্ছে পেশাদারি শিল্প বা পেশাদারি কার্যকলাপ, ঠিক আছে, হুইচ রিকোয়ার্স এ টিচার টু এফিসিয়েন্টলি প্ল্যান, যেখানে একজন শিক্ষকের প্রয়োজন হয়, কি প্রয়োজন হয়, একটা পরিকল্পিত প্ল্যান মানে কি, চিন্তন, পরিকল্পনা, একটা উদ্দেশ্য মাফিক একটা প্ল্যান তৈরি হয় বা প্রয়োজন, পরিকল্পনা প্রয়োজন, এফিসিয়েন্টলি প্ল্যান দ্য অবজেক্ট, আর কি না, যেটা শিক্ষাদান করবে বিষয়, মানে এমনি আমি চলে গেলাম, কোনো বিষয় নেই, আমি শিক্ষা দেব, এমন তো হয় না, শিক্ষা দেওয়ার একটা বিষয় থাকতে হবে, যে আজকে আমি এই বিষয়ে পাঠদান করব, এবং ওই বিষয়ে পাঠদান হবে সেটাও একটা পরিকল্পনা অনুসারে, এবং and give the students meaningful knowledge in teaching learning process, এবং কি হবে না, স্টুডেন্টদেরকে একটা মিনিংফুল নলেজ, জ্ঞান দান করবে, যেটা বাস্তবিক জ্ঞান, এমন নয় যেটা অলৌকিক জ্ঞান, যার কোনো বাস্তবতা নেই, যার কোনো ভ্যালু নেই, এখানে এরকম না, মানে এরকম হলে চলবে না। তাহলে এই যে যে প্রশিক্ষণ বা শিক্ষণমূলক যে প্রসেস, ঠিক আছে, যে সেটা কিরকম না, সেখানে টিচার এবং স্টুডেন্ট, শিক্ষার্থী এবং শিক্ষক উভয়কেই লাগে, বিশেষ করে কি হয় না, তাদের দ্য এইম অফ প্যাডাগজি, যে বলছে দ্য এইম অফ প্যাডাগজি ইজ টু ডেভেলপ দ্য হিউম্যান বিংস আপ টু দ্য স্কিল অ্যাকুইজিশন, অর্থাৎ তাদের দক্ষতাকে বাড়িয়ে তোলে এর দ্বারা। এই যে শিক্ষা বিজ্ঞান, ঠিক আছে, বা শিক্ষা বিজ্ঞান, এর দ্বারা কি হয়, উভয়েই আমরা পরেও দেখব
যে সকলেই নিজেদের দক্ষতাকে বাড়িয়ে তোলে। না সেই দক্ষতা বাড়িয়ে তুলতে কি কি লাগে, না সেখানে একজন যদি টিচার হন তার একটা প্ল্যান প্রয়োজন, পরিকল্পনা প্রয়োজন, যে বিষয়ে শিক্ষাদান করবে সেই বিষয়টা প্রয়োজন, স্টুডেন্টস প্রয়োজন, এবং যাদেরকে জ্ঞানদান করবে সেটা অবশ্যই একটা মিনিংফুল জ্ঞান হতে হবে, মিনিংফুল একটা নলেজ হতে হবে। উইথাউট মিনিংফুল নলেজ ইট উইল নট বি ভ্যালিড, ঠিক আছে, এটা ভ্যালিড হবে না, ঠিক আছে। In this process of teaching, every teacher evolved themselves every day, and they also develop their unique teaching style based on the multiple encounters with their student. কি বলছে দেখো, এই যে প্রশিক্ষণ বা এই যে শিক্ষণমূলক প্রক্রিয়া, in the process of teaching, এই যে শিক্ষণমূলক প্রক্রিয়া, এখানে কি হবে না প্রত্যেকটা টিচার, এভরি টিচার ইভলভড মানে বিবর্তন হওয়া, তারা বিবর্তিত হচ্ছে, বা দেমসেলফ মানে কি নিজেদেরকে বিবর্তিত করছে। এভলভড মানে বিবর্তিত করা বা বিবর্তিত হওয়া, এভলভড বা এভলভেড দেমসেলভস মানে হচ্ছে নিজেদেরকে বিবর্তিত করছে, ইন এভরি ডে, প্রত্যেক দিন। কেন কেন বিবর্তিত করছে না, তাদেরকে ইউনিক টু ডেভেলপ দেয়ার ইউনিক টিচিং স্টাইল, তাদেরকে যে ইউনিক টিচিং স্টাইল আছে, যে শিক্ষার যে পরিকল্পনা, যে শৈলী, সেটাকে ডেভেলপ উন্নত করার জন্য, আরো উন্নত করার জন্য তারা নিজেদেরকে প্রতিনিয়ত বিবর্তিত করছে। এবং প্রত্যেক শিক্ষক কি হয় যে তারা একটা প্রতিক্ষণে তারা একটা চ্যালেঞ্জ ফেস করে, এবং সেই চ্যালেঞ্জ যখন ফেস করে তখন তারা খোঁজে যে এই চ্যালেঞ্জের সলিউশন কি হবে, সেই চ্যালেঞ্জের সলিউশন কি হবে সেটাকে তারা অন্বেষণ করে। তাই বলছি দেখো যে ইন টিচিং এভরিডে টিচার ফেস চ্যালেঞ্জ অ্যান্ড দে লুক ফর সলিউশন, তারা একটা সলিউশন, একটা যে সমাধান খোঁজে সেই চ্যালেঞ্জগুলোর, সেই যে কি বলবো সেই বাধাগুলোর একটা সলিউশন খোঁজে। এইভাবে pedagogical environment of teaching helps the teacher to understand the teaching learning process and different teaching strategies. বলছে এই যে pedagogical paradigms, প্রশিক্ষণমূলক দৃষ্টান্ত বা শিক্ষণমূলক দৃষ্টান্ত, এটার মূল উদ্দেশ্য কি বলছে, এটার উদ্দেশ্য হচ্ছে যে অন্য কিছু না, একটা শিক্ষককে বুঝতে সাহায্য করে, একটা শিক্ষককে বুঝতে সাহায্য করে। কি বুঝতে সাহায্য করে না, তাদের লার্নিং প্রসেস এবং শিক্ষার যে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, শৈলী, উদ্দেশ্য, সেইগুলো প্রতিনিয়ত বা প্রক্রিয়া, স্ট্র্যাটেজি প্রক্রিয়া, হ্যাঁ, বা স্টেপ, ধাপ, সেগুলো প্রতিনিয়ত একটা শিক্ষককে বুঝতে সাহায্য করে, ঠিক আছে। এবং এইগুলোর জন্য মানে এই যে উন্নত মানের টিচিং প্রসেস, এটার জন্য 4টে ধাপ প্রয়োজন, মানে 4টে ফেজ প্রয়োজন। কি কি? প্ল্যানিং, প্রথমে তোমাকে প্ল্যান করতে হবে, তারপরে সেটা কি করতে হবে যে আমি এইভাবে শিক্ষাদান করব, আমি আজকে ক্লাসে যাব, সেখানে ক্লাসে গিয়ে কি বলবো সেটা আগে থেকে প্ল্যান করতে হবে, আমি এতটা পড়াবো, এইভাবে পড়াবো, হ্যাঁ, এই 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 পয়েন্টগুলো বোর্ডে লিখবো, বা এগুলো আমি প্রজেক্টরে দেখাবো, এটা প্ল্যান করতে হবে, আগে থেকে পরিকল্পনা করতে হবে। শুধু পরিকল্পনা করলাম দিয়ে ক্লাসে গিয়ে ঘুমিয়ে গেলাম বা অন্য গল্প করলাম, তা করলে তো হবে না, সেটাকে বাস্তবায়িত করতে হবে। এক্সিকিউশন মানে বাস্তবায়িত করা, প্রথমে প্ল্যানিং, তারপরে এক্সিকিউশন, অ্যাসেসমেন্ট মূল্যায়ন করতে হবে, যে ছাত্ররা কতটা নিল, আমি যেটা দিলাম, আমি যে জ্ঞানটা দিলাম সেটা ছাত্ররা কতটা নিতে পারলো, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট, তোমাকে মূল্যায়ন করতে হবে। এবং রিফ্লেকশন মানে কি, মানে প্রতিফলন, রিফ্লেকশন যে প্রতিফলন মানে আমি যেটা বোঝালাম, ছাত্ররা সেটা বুঝলো, তারা সেটা আমাকে বলতে পারছে কিনা, তারা নিজেদের মধ্যে আলোচনা করুক সেটা নেই, এইগুলো অবজার্ভ করতে হবে, এগুলোকে খেয়াল রাখতে হবে। তাহলে এই 4টে ফেজের দ্বারা বা এই 4টে ধাপের দ্বারা একটা যে শিক্ষার যে একটা প্রসেস সেটাকে উন্নত করা যায়, যে শিক্ষাদানের যে শৈলী সেটাকে মোর বেটার করা যায়। প্ল্যানিং, এক্সিকিউশন, যে পরিকল্পনা করা, বাস্তবায়ন করা, তারপরে সেটাকে অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়ন করা, এবং রিফ্লেকশন প্রতিফলন, তারা কতটা শিখলো তাদের থেকে তোমাকে শুনতে হবে, এটা হচ্ছে বক্তব্য।
এবং দেখো লাইনটা লিখেছে, দ্য এন্টায়ার প্রসেস স্টার্টিং ফ্রম প্ল্যানিং টু রিফ্লেকশন ইজ টোটালি ডিপেন্ডস অন দ্য টিচার চয়েস অ্যান্ড বিলিভস ইন দ্য লার্নিং প্যারাডাইম অন হাউ স্টুডেন্টস লার্ন। ঠিক আছে, মানে যে সম্পূর্ণ যে প্রসেসটা, যে এন্টায়ার প্রসেস, সম্পূর্ণ প্রসেসটা যে শুরু হচ্ছে কোথা থেকে, প্ল্যানিং থেকে, শেষ হচ্ছে কোথায়, রিফ্লেকশনে। এবং এটা টোটালি ডিপেন্ড, এটা সম্পূর্ণ নির্ভর করছে কার উপরে না, টিচারের উপরে। তারা মানে শিক্ষকের যে চয়েস মানে পছন্দ এবং বিশ্বাস, যে স্টুডেন্টরা কতটা শিখতে পারবে, স্টুডেন্টসরা কেমন, আমার ক্লাসে আমার শ্রেণীকক্ষে স্টুডেন্টরা কেমন, তারা যদি মেধাবী হয় আমি একরকম প্রসেস ইউজ করব, তারা যদি মেধাবী না হয় তারা অন্যরকম প্রসেস ইউজ করব। এটা সম্পূর্ণ টিচারের উপর নির্ভর করছে যে এটা কিভাবে বাস্তবায়িত করবে। ঠিক আছে, এবং একজন শিক্ষক অবশ্যই কি করতে পারেন, তার যে শেখানোর যে পদ্ধতি সেটাকে আরো প্রভাবিত করতে পারে বা আরো মোর ইন্টারেস্টিং করতে পারে, হ্যাঁ, যাতে স্টুডেন্টরা আরো মন দিয়ে শেখে, আরো মন দিয়ে শোনে। তাই দেখো বলছে এ টিচার ইজ এবল টু চেঞ্জ দেয়ার লার্নিং প্ল্যান ইফ দে ইউজ সাম টিচিং মডেল টু অর্গানাইজ অ্যান্ড ইমপ্লিমেন্ট টিচিং স্ট্র্যাটেজিস। একজন শিক্ষক অবশ্যই তার লার্নিং যে প্রসেস সেটাকে চেঞ্জ করতে পারে, হ্যাঁ, এবং সেখানে কিছু টিচিং মডেল, মডেল মানে কি, টিচিং মডেল বলতে যে কিছু উপকরণ সেখানে অ্যাড করতে পারে। উপকরণ মানে ধরো প্রাচীনকালে কি হতো, প্রাচীনকালে সেই গাছতলায় বসে গুরুরা পড়াতেন, সেখানে শিষ্যরা শুনতো, কোনো লেখার কোনো সিস্টেম ছিল না, বইও ছিল না, শুনে শুনে মনে রাখতে হতো। পরবর্তীকালে বই এসেছে, ব্ল্যাকবোর্ড এসেছে, আস্তে আস্তে উপকরণগুলো পরিবর্তন হচ্ছে। ব্ল্যাকবোর্ড ওয়ান কাইন্ড অফ মডেল, হ্যাঁ, ইন টিচিং সিস্টেম। তাহলে এর দ্বারা কি, টিচার লিখলো, সেটা স্টুডেন্ট দেখলো, তারপরে সেই স্টুডেন্টরা সেটা খাতায় লিখলো, এইভাবে আরো মনের মধ্যে অধিকভাবে বসে যায়। এবং এর দ্বারা কি হয়, মানে স্টুডেন্টরা মোর অ্যাক্টিভ থাকে ক্লাসে। যে টিচার কি লিখছে সেটা দেখবে, সেটা না না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, মানে কি তাদের বোঝার একটা আগ্রহ থাকবে। যদি কেবলমাত্র টিচার আসে চেয়ারের মধ্যে বসে শুধু হর হর করে পড়িয়ে দিয়ে চলে গেল, অনেক স্টুডেন্ট ঘুমিয়ে যায়, পিছনের দিকে স্টুডেন্টরা ঘুমিয়ে যাবে, ঠিক আছে, সেই ইন্টারেস্ট থাকবে না। কিন্তু টিচার যদি একটু অ্যাক্টিভ হয়, লিখে লিখে বোঝান বা প্রজেক্টর করান, সেখানে কিন্তু সেই ক্লাসটা মোর মানে এফেক্টিভ হবে। হ্যাঁ, তাই বলছে এ টিচার ইজ এবল টু চেঞ্জ দেয়ার লার্নিং প্ল্যান, শেখার যে শৈলী পরিকল্পনা চেঞ্জ করতে পারে। ঠিক আছে, ইফ ইউজ সাম টিচিং মডেল টু অর্গানাইজ এন্ড ইমপ্লিমেন্ট টিচিং স্ট্র্যাটেজিস, মানে তারা কিভাবে শিক্ষাটা দেবে, টিচিং স্ট্র্যাটেজি, ইমপ্লিমেন্ট টিচিং স্ট্র্যাটেজি, মানে ওই যে শেখার যে পদ্ধতি সেটাকে প্রয়োগ করবে, সেটা কিভাবে দেবে সেইটা ভেবে, হ্যাঁ, একজন শিক্ষক অবশ্যই তার শৈলীকে পরিবর্তন করতে পারে। এই হচ্ছে বক্তব্য। এবং সেখানে কি বলছে, দেয়ার আর ভেরিয়াস মেথডস অফ টিচিং অ্যাজ সাজেস্টেড বাই স্টুয়ার্ডস ইন এডুকেশন সিস্টেম। বলছে দেখো যে এই টিচিং মেথডে দেয়ার আর ভেরিয়াস মেথডস অফ টিচিং, সেখানে শিক্ষার বিভিন্ন রকম মেথড আছে, পদ্ধতি আছে, শিক্ষার বিভিন্ন রকমের মেথড আছে, পদ্ধতি আছে, ঠিক আছে। সেগুলো কি কি না, প্ল্যানিং, আগেই বলা হলো, প্ল্যানিং, এক্সিকিউশন, অ্যাসেসমেন্ট, রিফ্লেকশন, আগেরগুলি বলা হলো, ঠিক আছে। এরপরে দেখা বলছে যে এই যে প্যাডাগজি প্যারাডাইমস এর রিসেন্ট মানে সাম্প্রতিক যে একটা ট্রেন্ড, মানে কি ট্রেন্ড মানে বলবো প্রবণতা, তাহলে কি বললাম না, রিসেন্ট ট্রেন্ডস ইন প্যাডাগজি প্যারাডাইমস, যে না এই যে শিক্ষার যে দৃষ্টান্ত বা শিক্ষণের যে দৃষ্টান্ত, কিভাবে শিক্ষা দান করলে সেটা মোর এফেক্টিভ হবে,
তার কিছু প্রবণতা, মানে এখন এই যে শিক্ষার যে সিস্টেম, এটাকে কিভাবে আরো বেশি এফেক্টিভ করে তোলে, মানে কোন কোন পদ্ধতিগুলোকে অবলম্বন করে বর্তমানে অধিকভাবে। দেখো, মানে তার মানে কি, এই পদ্ধতিগুলো অবলম্বন করলে একজন শিক্ষক তিনি ভালো শিক্ষক হতে পারবেন, একজন সাকসেসফুল টিচার হতে পারবেন, এটা হচ্ছে বক্তব্য। তাই একজন সাকসেসফুল টিচার হতে গেলে আমি যদি সেই গতানুগতিকভাবে একটা বই নিয়ে গেলাম, চেয়ারে বসে টেবিলের উপরে হাত রেখে ওই ঝরঝর করে রিডিং পড়ে চলে আসলাম, ততটা এফেক্টিভ হবে না, ততটা আমি সাকসেসফুল হব না, স্টুডেন্টদের কাছে আমার ততটা নাম হবে না যে স্যার ভালো পড়ান, ততটা ভালো হবে না। তাই টু বি এ সাকসেসফুল টিচার, একজন সফল শিক্ষক হতে গেলে কি কি পন্থা তোমাকে অবলম্বন করতে হবে? এ টিচার মাস্ট হ্যাভ টু ফলো এ মডেল অফ টিচিং, একটা শেখার যে বিশেষ শৈলী, একটা মডেলকে ফলো করতে হবে, ঠিক আছে? এ টিচার মাস্ট হ্যাভ টু ফলো এ মডেল অফ টিচিং। A model of teaching is basically a plan or scheme prepared by teacher to organize instructional material which helps to implement teaching method and to achieve the goal of the curriculum। না কি বলছে না, একটা একটা টিচিং প্ল্যান, একটা শিক্ষার যে শৈলী, সেটা বেসিক্যালি একটা পরিকল্পনা, মানে আমি কিভাবে আজকে ক্লাসে পড়াবো, আমি কিভাবে আজকে ছাত্রদেরকে বোঝাবো, সেটা আগে থেকে পরিকল্পনা করব, ঠিক আছে? এবং সেই পরিকল্পনা করে কেন? টিচার। সেই পরিকল্পনা কি করে? টিচার করে, তাছাড়া কি করবে? তিনি যেহেতু শিক্ষা দেবেন, তিনি পরিকল্পনা করবেন। এবং কেন পরিকল্পনা করা হয়? বলছে যাতে টু অর্গানাইজ ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল হুইচ হেল্পস টু ইমপ্লিমেন্ট টিচিং। এর দ্বারা কি হয় না, ওই টিচিংকে ইমপ্লিমেন্ট করা হয়। টিচিং বলতে যে শিক্ষার যে শৈলী, টিচিং মেথড, টিচিং মেথডটাকে মানে ওই টিচিং মেথডটা প্রয়োগ করা হয়। যে যে শিক্ষার যে শৈলী বা টিচিং মেথড, সেটাকে প্রয়োগ করা হয়। এর এর উদ্দেশ্য কি থাকে? টু অ্যাচিভ দ্য গোল অফ কারিকুলাম, মানে যে পাঠ্যক্রমের যে উদ্দেশ্য বা যে অ্যাচিভ, অ্যাচিভ মানে কি, যে অ্যাচিভ মানে কি বলবো, যে সফলতা, সেইটাকে যেন লাভ করে। অর্থাৎ কি বক্তব্য, যে একজন টিচার কি চায়? একজন ভালো টিচার চাইবে যে আমার স্টুডেন্টরা ভালো করে শিখুক, তারা যেন ভালো করে পড়াশোনা করে, একটু যেন জ্ঞান অর্জন করে, এটাই একজন টিচারের মূল উদ্দেশ্য। আর যখন ছাত্ররা যখন ভালো করে শিখতে পারবে, সেটাই অ্যাচিভ হয়ে গেল। মানে আমি যে কারণে একটা এফেক্টিভ টিচিং মডেলকে আমি ফলো করছি, তার উদ্দেশ্য কি? যাতে স্টুডেন্টরা ভালো করে শিখতে পারে, এটাই অ্যাচিভ। আমি যে একটা কারিকুলাম স্টার্ট করছি, একটা নতুন একটা প্রসেস, একটা কারিকুলাম মানে একটা শিক্ষা পদ্ধতি আমি শুরু করছি, কেন করছি? যাতে স্টুডেন্টরা ভালো কিছু শিখতে পারে, ওটাই অ্যাচিভ, ওটাই আমার গোল, ওটাই আমার লক্ষ্য। ওটা যদি আমি পৌঁছাতে পারি, আমি সাকসেস, মানে আই এম এ সাকসেসফুল টিচার। আই আই ডিমান্ড হিমসেলফ দ্যাট আই এম এ সাকসেসফুল টিচার। এইটা হচ্ছে বক্তব্য। দেখো বলছে দা নিচের দিকে, এবং এখানে একটা পার্থক্য দেখানো হয়েছে। কি পার্থক্য? দেয়ার আর ভেরিয়াস টিচিং মেথডস অ্যাভেলেবেল ইন দ্য লিটারেচার, সাহিত্যে বিভিন্ন রকম মেথড অ্যাভেলেবেল। এবং দ্য বিলো টেবিল shows the central idea of the teaching method as described by various theorists। এখানে একটা দেখো সুন্দর ধারণা দেওয়া হয়েছে যে আগেকার দিনের যে শিক্ষার্থী এবং বর্তমান কালের যে শিক্ষার্থী, এদের মধ্যে পার্থক্য কি? আগেকার দিনের যে শিক্ষার্থী এবং বর্তমান কালের যে শিক্ষার্থী, এদের মধ্যে পার্থক্য কি? টিচারদের মধ্যে পার্থক্য কি? এটা সুন্দর দেখানো হয়েছে। নাকি বলছে, ইন রিসেন্ট development of higher education, it is strongly believed that the process of learning is different from the school to universities। মানে বর্তমানে যে হারে শিক্ষার উন্নতি হয়েছে, সেটা স্কুলে একরকম শিক্ষাদান করা হয়
আর ইউনিভার্সিটিতে একরকম শিক্ষাদান করা হয়। তাই বলছি দেখো যে ইট ইজ স্ট্রংলি বিলিভ দ্যাট, এটা অবশ্যই মানে জোর করে বলতে পারি যে that the process of learning is different from the school to universities, মানে স্কুল এবং ইউনিভার্সিটি মানে both of different place, ঠিক আছে, এটা এটা এই প্রসেসটা, এই লার্নিং প্রসেসটা ভিন্ন ভিন্ন না। কেন ভিন্ন ভিন্ন? কারণ একটা স্কুল লেভেলে যে স্টুডেন্টরা থাকে, শিক্ষার্থীরা থাকে, তাদের মাইন্ড লেভেল, হ্যাঁ, যে মনের যে একটা তারা কতটা গ্রহণ করতে পারবে, তাদের তাদের চিন্তার যে একটা পরিসর সেটা কতটা, হ্যাঁ, তারা কতটা উন্নত মানের চিন্তা করতে পারবে, ততটা নয়। কিন্তু একটা ইউনিভার্সিটি লেভেলের যখন স্টুডেন্ট, তার চিন্তার যে কি বলবো লেভেলটা অনেক বেড়ে যায়, তারা তখন মোর অটোনমাস হয়ে যায়, তারা কি বলবো মানে কারোর পরাধীনে থাকে না। হ্যাঁ, তাই দেখো এগুলো বলছে এখানে যে বিকজ স্টুডেন্টস ডেভেলপ দ্য ইন্টেলেকচুয়াল পাওয়ার অফ দ্য লার্নিং, পাওয়ার ফর লার্নিং, তাদের যে আভ্যন্তরীণ যে ক্ষমতা, একটা ক্ষমতা মানে কি একটা শিক্ষা গ্রহণের ক্ষমতা, সেটা বেড়ে যায়। কোন লেভেলে বেড়ে যায়? ইউনিভার্সিটি লেভেলে। ইন দ্য হায়ার এডুকেশন স্টুডেন্টস বিকামস মোর অটোনমাস, তারা নিজে স্বতন্ত্র হয়। ইন দ্য কি বলছে যে ইন দ্য হায়ার এডুকেশন, যে ইন হায়ার এডুকেশন মানে যে উচ্চ শিক্ষাতে স্টুডেন্টরা মোর অটোনমাস হয়ে যায়, স্বতন্ত্র হয়, এবং তারা রিসোর্সফুল মানে তারা আরো শিক্ষার যে উৎস সেগুলো পায়, মানে বিভিন্ন জায়গা থেকে শিক্ষা জ্ঞান অর্জন করে, বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করতে পারে। অ্যাজ এ রেজাল্ট ইন দেয়ার হায়ার এডুকেশন স্টুডেন্টস বিকামস এক্সপেরিয়েন্স লার্নার, এবং এর ফলে কি হয়, তারা একজন অভিজ্ঞ এক্সপেরিয়েন্স লার্নার, তারা একজন অভিজ্ঞ শিক্ষার্থী হয়ে ওঠে। তার মানে কি, যারা 4-এ পড়ে, যারা 7-এ পড়ে, যারা 10-এ পড়ে, তারাও শিক্ষার্থী। হ্যাঁ, যারা যারা এমএ তে পড়ে তারাও শিক্ষার্থী, যারা পিএইচডি করে তারাও শিক্ষার্থী। বাট উভয়ের মধ্যে পার্থক্য কি? যারা 10-এ পড়ে তারা যদি কোনো কিছু বুঝতে না পারে, তারা শিক্ষকের উপরে নির্ভর করে, তারা সেটাকে ইউটিউবের মাধ্যমে বা নেট থেকে কোনো কিছু ডকুমেন্টস ডাউনলোড করে, হ্যাঁ, তারা কিন্তু বুঝতে পারে না, বা তারা ততটা দক্ষ নয়, সেই বিষয়ে তারা মোর এফেক্টিভ নয়। কিন্তু কিন্তু যারা এই যে এমএ যখন চলে যায়, তারা কোনো কিছু বুঝতে না পারলে সেটাকে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যাটা মেটাতে পারে। বা এখন ইউটিউব একটা মানে ইউটিউব ইজ এ টু মাচ ইউজফুল প্ল্যাটফর্ম টু লার্ন সামথিং, এফেক্টিভ প্ল্যাটফর্ম টু লার্ন সামথিং, একটা প্রভাবশালী একটা প্ল্যাটফর্ম, যেখানে অনেক কিছু শেখা যায়, সেখান থেকে শিখতে পারে, বা নিজে পড়াশোনা করে শিখতে পারে, নেট থেকে কিছু ডকুমেন্টস ডাউনলোড করে সেখান থেকে শিখতে পারে। তাই দেখো বলছে যে মানে ওই অবস্থায় কি হয়, মানে হায়ার এডুকেশনে স্টুডেন্টরা যেমন স্বতন্ত্র হয়ে পড়ে, তারা অনেক কি বলবো তারা ডেভেলপড হয়ে যায়, তারা অনেক প্রশিক্ষিত হয়ে যায়, এক্সপেরিয়েন্স লার্নার। হ্যাঁ, এই হচ্ছে মানে আগেকার থেকে বর্তমানের পার্থক্য। তারা শিক্ষার যে হ্যাবিট, অভ্যাস, সেটাকে পরিবর্তন করে। দেখো বলছে ইন দ্য হায়ার এডুকেশন স্টুডেন্টস বিকাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট লার্নার বাই ডেভেলপিং দেয়ার পজিটিভ লার্নিং হ্যাবিট, আলটিমেটলি দে বিকামস মাস্টার্স ইন দেয়ার ওন লার্নিং প্রসেস। দেখো কত সুন্দর বলছে যে ইন দ্য হায়ার এডুকেশন, যে উচ্চশিক্ষাতে কি হয়, স্টুডেন্টস বিকামস অ্যান ইন্ডিপেন্ডেন্ট লার্নার, মানে তারা নিজে নিজে কিছু শিখতে পারে, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন স্বাধীন শিক্ষার্থী। স্টুডেন্টস বিকামস অ্যান ইন্ডিপেন্ডেন্ট লার্নার বাই ডেভেলপিং দেয়ার পজিটিভ লার্নিং হ্যাবিট, না কিভাবে তারা হয়, তারা স্বাধীন শিক্ষার্থী কিভাবে হয় না, বলছে যে ডেভেলপিং দেয়ার পজিটিভ, যে কি বলবো ইতিবাচক যে হ্যাবিট, অভ্যাস, সেটা পরিবর্তনের দ্বারা। অর্থাৎ যদি নেতিবাচক থাকে, ধরো কি বলবো, যারা ছোট তারা খেলার দিকে মনোযোগী হয় বা অন্য কোনো দিকে মনোযোগী হয়, তারা বুঝতে পারে না। যখন আস্তে আস্তে হায়ার এডুকেশনে যায়,
তখন তারা বুঝতে শেখে যে না আমাদেরকে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, অতএব আমাদেরকে পড়াশোনা করতে হবে, তখন তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে। এটা হচ্ছে অ্যাজ এ গুড হ্যাবিট, ইট ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাজ এ গুড হ্যাবিট। এটা একটা ইতিবাচক উদাহরণ, ঠিক আছে, একটা গুড হ্যাবিট, ভালো অভ্যাসের ইতিবাচক উদাহরণ, যা সে নিজে যখন বুঝতে পারে ওটাই হচ্ছে মোর এফেক্টিভ হয়ে যায়, যে আমাকে নিজে কিছু করতে হবে, তখন আর কিছু বলতে হয় না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবং এখানে চারটে সিস্টেম দেখানো হয়েছে, না কিরকম না, লার্নার যিনি শিক্ষার্থী, যিনি শিক্ষা গ্রহণ করেন, টিচার, এবং যিনি শিক্ষক, টিচিং যার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীকে কিছু দান করেন সেই মাধ্যমটা, আর লার্নিং যে শিক্ষণীয় যে বিষয়, এই চারটে কিরকম তার একটা স্বরূপ এখানে বলা হয়েছে, ঠিক আছে। লার্নার তিনি কি করবেন, যে অল লার্নার্স ডিফারেন্ট, হ্যাঁ সমস্ত শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন হয়, অল লার্নার্স ক্যান লার্ন, কিন্তু সমস্ত শিক্ষার্থী শিখতে পারে কিছু একটা, কিছু না কিছু শেখার চেষ্টা করে। লার্নার্স কনস্ট্রাক্ট দেয়ার নলেজ, যে শিক্ষার্থীরা তাদের নলেজকে কনস্ট্রাক্ট করে, গঠন করে, জ্ঞানকে গঠন করে, একজন মানে শিক্ষার্থীরা তাদের জ্ঞানকে গঠন করে, জ্ঞান অর্জন করে। লার্নার্স পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, প্রায়োরিটি, এক্সপিরিয়েন্স, ইন্টারলেস্ট, মোটিভেশন কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি ভয়েস দেয়ার এবিলিটি টু লার্ন, মানে কিছু শিখতে গেলে তাদের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ প্রায়োরিটি, এক্সপিরিয়েন্স, এইগুলো সব ওখানে কাজে লাগে। ব্যাকগ্রাউন্ড, যদি কেউ বড়লোক ঘর থেকে হয়, সে অনেক রকম মাস্টার নেবে, তারা শিখিয়ে দেবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, মোটিভেশন, ইচ্ছা, কন্ট্রিবিউট, তুমি কতটা সময় দিচ্ছ, হ্যাঁ এইগুলো অনেকটা তোমার প্রয়োজন হয় একটা ভালো কিছু শিখতে গেলে, টু লার্ন, ঠিক আছে। এই হচ্ছে বক্তব্য। এইরকম চারটে এখানে দেওয়া হয়েছে, এগুলো দেখে নেবে। বলছে ফর বেটার অ্যান্ড এফেক্টিভ এডুকেশন সিস্টেম বোথ অফ দ্য কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ productivity is required. Here, quality means the excellency in textbook, teaching aids, facilities, and teachers. The following are the basic components of an effective teaching environment. কি বলছে দেখো, একবারে ইংলিশ গুলো খুব সহজ, আশা করি তোমরা নিজেরাও পড়ে পড়ে বুঝতে পারবে, আমার মনে হয় যেটা। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? Yes, sir. হুম। বলছে ফর বেটার অ্যান্ড এফেক্টিভ এডুকেশন সিস্টেম, মানে একটু একটু আরো প্রভাবিত, একটু প্রভাবী, একটু প্রভাবী কি এডুকেশন সিস্টেমের জন্য কি কি করতে হবে, ঠিক আছে, একটু প্রভাবী বা একটু যাতে মোর এফেক্টিভ হয়, সেই এডুকেশন সিস্টেমের জন্য কি করতে হবে। বলছে বোথ অফ দ্য কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ প্রোডাক্টিভিটি ইজ রিকোয়ার্ড। কি বক্তব্য, সেখানে অবশ্যই যে গুণগত এবং পরিমাণগত, কোয়ালিটেটিভ গুণগত, ঠিক আছে, এবং কোয়ান্টিটেটিভ পরিমাণগত, প্রোডাক্টিভিটি অর্থাৎ যে উৎপাদন, ইজ রিকোয়ার্ড, মানে সেখানে দুটোই হতে হবে। মানে ধরো একটা স্কুলে, একটা হাই স্কুল, সেখানে অনেক শিক্ষার্থী আছে, 5 to 10, 5টা ক্লাস, ধরো চারটে শিক্ষক, কোনো মতেই সেটা মানে কি বলবো কন্ট্রোল করা যাবে না, হ্যাঁ সামলানো যাবে না। তাই বলছে মানে ওখানে কোয়ান্টিটি নেই, মানে টিচারের কোয়ান্টিটি নেই, অর্থাৎ যে প্রয়োজন মতো, মানে যতগুলো শিক্ষক প্রয়োজন ততগুলো শিক্ষক, মিনিমাম 12 জন 14 জন লাগবে, সেই ওখানে পরিমাণগত শিক্ষক নেই। এখন যে শিক্ষকগুলো থাকবে তাদেরও অবশ্যই কোয়ালিটি ভালো হতে হবে, ঠিক আছে, মানে গুণগত মান ভালো হতে হবে, নয়তো যে কিছুই জানে না তাকে সে শিক্ষক হয়ে গেছে ঘুষ দিয়ে, সে তার ক্লাসে কিন্তু
এফেক্ট আসবে না, ততটা মানে প্রভাব পড়বে না, ছাত্ররা মনোযোগ দিয়ে শুনবেন না, ঠিক আছে, কারণ টিচার নিজেই পড়াতে পারে না, এদের বক্তব্য। তাই বলছে যে একটা ভালো এডুকেশন সিস্টেমে দুটোই প্রয়োজন, গুণগত মানও প্রয়োজন আর কোয়ান্টিটি, সেখানে সংখ্যাটাও প্রয়োজন, যতজন শিক্ষক প্রয়োজন সেটাও আনতে হবে, এবং সেই শিক্ষকগুলোর মান যেন মানে গুণগত মান যেন ভালো হয় সেটাও দেখতে হবে, ঠিক আছে। এবং হেয়ার কোয়ালিটি মিনস দ্য এক্সেলেন্সি, দেখো বলছে হেয়ার কোয়ালিটি মানে কি না, হেয়ার কোয়ালিটি মিনস দ্য এক্সেলেন্সি ইন টেক্সট বুক অনেক উন্নত হতে হবে। টিচিং অ্যাডস, তুমি যে টিচিং প্রসেসটা, যে শিক্ষার যে যে উপকরণ যে ব্যবহার করছো সেইগুলো আপডেটেড হতে হবে। ফ্যাসিলিটিস এন্ড টিচার, এরা সবাই ভালো হতে হবে। এক্সেলেন্সি ইন ফ্যাসিলিটি, তুমি যে ফ্যাসিলিটি অর্থাৎ যে সুবিধা প্রদান করছো সেইগুলো এক্সেলেন্সি হতে হবে। তুমি একটা পদ্ধতি অবলম্বন করলে যে পদ্ধতিটা অবলম্বন করলে স্টুডেন্টরা বিরক্ত হয়ে যাচ্ছে, সেই পদ্ধতি অবলম্বন করা চলবে না। এমন ফ্যাসিলিটি, এমন সুবিধা বা এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যার দ্বারা স্টুডেন্টরা আরো শিখতে আগ্রহী হয়, এরকম হতে হবে, ঠিক আছে। বলছে সেখানে কতকগুলো দেখো যে দ্য বেসিক কম্পোনেন্ট অফ দ্য এফেক্টিভ টিচিং এনভায়রনমেন্ট, মানে এফেক্টিভ যে প্রভাবী শিক্ষাদান, তার জন্য কয়েকটা পয়েন্ট, এগুলো করতে পারো না। কি কি? নলেজ অফ দ্য টিচার অ্যান্ড লাভ অফ দ্য সাবজেক্ট টিচার ইজ টিচিং। বলছে একটা এফেক্টিভ ক্লাসরুম তৈরি করার জন্য, ঠিক আছে, একটা এফেক্টিভ ক্লাসরুম মানে এমন ক্লাস হবে যেখানে ছাত্ররা একবারে মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে, মন অন্য কোথাও যাবেই না, এইরকম যদি তুমি তৈরি করতে যাও, এইরকম যদি ক্লাসরুমকে তৈরি করতে চাও, তাহলে কি হবে? নলেজ অফ দ্য টিচার অ্যান্ড লাভ অফ দ্য সাবজেক্ট টিচার, ঠিক আছে, মানে যে একজন শিক্ষকের জ্ঞানটা খুব প্রয়োজন, তিনি যে বিষয়ে জ্ঞান দিচ্ছেন সেই বিষয়ে তার ডিপ জ্ঞান থাকা দরকার, মানে টিচারের। আর তিনি অবশ্যই ভালোবাসবেন যে বিষয়টা পড়াবেন, এই বলছে অ্যান্ড লাভ অফ দ্য সাবজেক্ট টিচার ইজ টিচিং, মানে টিচার যে সাবজেক্টটা পড়াচ্ছেন সেই সাবজেক্টের উপর ভালোবাসা থাকতে হবে, তবেই অটোমেটিক শিক্ষা প্রসেসটা উন্নত হবে। টিচার মাস্ট হ্যাভ দ্য নলেজ অ্যান্ড দ্য লাভ উইথ অ্যাফেকশন ফর দ্য স্টুডেন্টস, এবং টিচারের অবশ্যই জ্ঞান থাকতে হবে, যিনি শিক্ষাদান করছেন তার অবশ্যই জ্ঞান থাকতে হবে, ওই বিষয়ে ভালোবাসা থাকতে হবে, এবং স্টুডেন্টদের জন্য আত্মত্যাগ, অ্যাফেকশন, ঠিক আছে, আত্মত্যাগ থাকতে হবে। আর কি বলছে না, এবং দেয়ার মাস্ট বি প্ল্যানিং, প্রিপারেশন, অর্গানাইজেশন অফ দ্য টিচিং মেথড, তুমি যে পদ্ধতিতে শিক্ষাদান করবে সেটা প্ল্যান করতে হবে, মানে পরিকল্পনা মাফিক হতে হবে। প্রিপারেশন, তোমার একটা আগে থেকে প্রিপারেশন মানে কি বলবো, প্রিপারেশন অর্থাৎ যে প্রস্তুতি থাকতে হবে। হঠাৎ করে তুমি চলে গেলে কোনো উইথাউট প্রিপারেশন, ঠিক আছে, তুমি মানে চলে গেলে ততটা এফেক্টিভ হবে না। কার পরে কি বলবো, কোন বিষয়টার পরে কোনটা বলবো, ততটা এফেক্টিভ হবে না, ঠিক আছে। এবং আর কি বলছে, টিচার মাস্ট বি এনথুসিয়াস্টিক ফর টিচিং। এনথুসিয়াস্টিক মানে আগ্রহী, ঠিক আছে, মানে শিক্ষাদানের জন্য, হ্যাঁ, মানে আমি যে পড়াবো, আমি যে স্টুডেন্টদেরকে বলবো পড়াবো, তার জন্য একজন টিচার অবশ্যই আগ্রহী হবেন। তিনি যদি অনাগ্রহী হন, নিরুৎসাহী হন, কখনো ভালো করে পড়াতে পারবেন না। টিচার মাস্ট হ্যাভ এবিলিটি টু স্টিমুলেট টু লার্ন থট এন্ড ইন্টারেস্ট, ঠিক আছে, এবং টিচার মাস্ট হ্যাভ এবিলিটি টু স্টিমুলেট দ্য লার্ন থট এন্ড ইন্টারেস্ট। দেখো ব্যাপারটা হচ্ছে, আমি স্টুডেন্টদেরকে ভালো জ্ঞান তখনই দিতে পারবো, কখন দিতে পারবো না, যখন আমি কিছু ভালো জানবো, আমাকেও তাকে শিখতে হবে ভালো করে, ঠিক আছে। উইথাউট মাই নলেজ হাউ আই ক্যান ডেলিভার, ঠিক আছে, হাউ আই ক্যান ডেলিভার দ্য নলেজ টু দ্য স্টুডেন্ট, আমি কিভাবে স্টুডেন্টদের উদ্দেশ্যে নলেজ ডেলিভার করব, জ্ঞান দান করব। ইফ আই ডু নট নো
the specific knowledge of the subject, the subjective knowledge. If I have not any kind of knowledge of the specific subject, then how I can deliver the student of that specific subject knowledge? ঠিক আছে, আমি কিভাবে তাদেরকে সেই সাবজেক্টের উপরে জ্ঞান দান করব যেটা আমি নিজেই জানি না? So at first I have to some ability to learn something, and I must have interest to gain something. মানে আমারও আগ্রহ থাকতে হবে যে আমি কিছু আগে জ্ঞান অর্জন করব। ঠিক আছে, আমি প্রথমে কিছু জ্ঞান লাভ করব, সেটা আমার মধ্যে পাচন করব, ভালো করে বুঝবো, and then I can deliver that knowledge to the student. ঠিক আছে, তারপর আমি সেটাকে অন্য ছাত্রদের প্রতি দান করতে পারবো, তার আগে নয়। ঠিক আছে, এটা হচ্ছে বক্তব্য। তাহলে to be a successful teacher and to make a effective teaching system, we should have to follow some kind of method, knowledge of teacher, love of the love for the student, enthusiastic for teaching, আগ্রহী হতে হবে, এগুলো থাকতে হবে, প্ল্যানিং থাকতে হবে, প্রিপারেশন থাকতে হবে, এইসব বলছে। তাহলে আগেকার দিনে শিক্ষা কেমন ছিল? দ্য ট্র্যাডিশনাল টিচিং মেথড, সেই বিষয়ে কিছু বলছে। ট্র্যাডিশনাল টিচিং মেথড কেমন ছিল? In ancient teaching method, the teacher was the sender or source. The educational material was the information or message, and students or learner was the receiver of the information. The educator delivered the message by using some chalk and talk method or by using overhead projector. Basically, the teacher control the total instructional process. The content is delivered to the entire classroom, and the teacher tends to emphasize factual knowledge. In this process, the teacher delivers the lecture content and the learner listened to the lecture. The main drawback is this method is totally passive, and the learners play a little role in the teaching learning process. Some information which may prevail in the traditional teaching methods are as follows. দেখো কি বলছে, বলছে এই যে ট্র্যাডিশনাল মানে কি? ঐতিহ্য। ট্র্যাডিশন মানে কি? ট্র্যাডিশন মানে ঐতিহ্য। ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী যে শিক্ষণ পদ্ধতি, মানে প্রাচীন গুরুকালে বা গুরুকুল পদ্ধতিতে বা তার থেকে একটু পরে, মানে তুমি ধরে নাও আজ থেকে যখন এই প্রজেক্টর আসেনি, বা ব্ল্যাকবোর্ড ছিল, বা গাছ তলায় বসে শিক্ষাদান হতো, মানে ওই শিক্ষার মেথডটা, মানে দ্যাট কাইন্ড অফ টিচিং মেথড, হোয়াট ওয়াজ, কিরকম ছিল, হাউ ওয়াজ, কিরকম ছিল। In the ancient teaching method, the teacher was the sender of the source. The educational material was the informational message. মানে সেখানে শিক্ষক হবে জ্ঞান দানকারক বা মানে কি বলে প্রেরক, সেন্ডার অফ দ্য সোর্স, সেন্ডার অর দ্য সোর্স। ঠিক আছে, মানে যে তথ্য সরবরাহকারী হবেন টিচার। এবং আর কি বলছে, এডুকেশনাল ম্যাটেরিয়াল ওয়াজ দ্য ইনফরমেশন অর দ্য মেসেজ। এবং মানে জ্ঞানটা কি হবে বা তথ্য কি হবে না, এই এডুকেশনাল ম্যাটেরিয়াল মানে কি বলবো, যে কিছু তথ্য সেইগুলো প্রদান করা হবে, শিক্ষার প্রয়োজনে কিছু তথ্য সেগুলো প্রদান করা হবে। আর কি না, স্টুডেন্টস অর লার্নার ওয়াজ দ্য রিসিভার অফ দ্য ইনফরমেশন, তারা হচ্ছে গ্রহণকারী। স্টুডেন্টস অর লার্নার মানে ছাত্ররা অথবা শিক্ষার্থীরা কি হবে, তারা হচ্ছে রিসিভার অফ দ্য নলেজ, ইনফরমেশন। আর যিনি শিক্ষা দান করবেন তিনি কি করবেন? তিনি একটা মেসেজ ডেলিভার করবে, প্রদান করবে। কি করে প্রদান করবেন? বলছে বাই দ্য ইউজিং অফ চক অ্যান্ড টক মেথড। মানে চক মানে কিছু লিখে, অথবা টক মানে কিছু বলবেন, কখনো লিখবেন ব্ল্যাকবোর্ডে, কখনো কিছু বলবেন। এই মেথড অবলম্বন করে শিক্ষকরা
শিক্ষা দান করতেন, ঠিক আছে, অথবা কখনো কখনো বর্তমান যুগে প্রজেক্টর ইউজ করা হয়, এই হচ্ছে বক্তব্য। কিন্তু এই সম্পূর্ণ যে প্রসেসটা কন্ট্রোল করে কে না, শিক্ষক। দেখো বলছে যে বেসিক্যালি দ্য টিচার কন্ট্রোলস দ্য টোটাল ইনস্ট্রাকশনাল প্রসেস। দ্য টিচার কন্ট্রোল দ্য টোটাল ইনস্ট্রাকশনাল প্রসেস, অর্থাৎ সম্পূর্ণ প্রসেস যে পদ্ধতি সেটাকে কে কন্ট্রোল করেন না, শিক্ষক কন্ট্রোল করেন। দ্য কন্টেন্ট ইজ ডেলিভার্ড টু দ্য এন্টায়ার ক্লাসরুম অ্যাট দ্য টিচার টেন্ডস টু এমফেসিস ফ্যাকচুয়াল নলেজ। এবং ওই যে জ্ঞান কোথায় দেওয়া হয় না, সম্পূর্ণ ক্লাসের মাঝে, মানে ক্লাসের মধ্যে জ্ঞান দান করা হয়, এমন নয় কোন একটা স্টুডেন্টের কানে কানে বলা হলো বা কয়েক 5 জনকে 10 জনকে বেছে নেওয়া হলো, তাদেরকে আলাদা করে জ্ঞান দান করা হলো, এমন নয়, ঠিক আছে না। কি বলছে, ওটা একটা নলেজ সিস্টেম যেটা সম্পূর্ণ ক্লাসরুমের মধ্যেই দেওয়া হয়। এবং আর কি বলছে না, শিক্ষক কি করেন না, লেকচার দেয় এবং সেখানে শোনে কারা, শিক্ষার্থীরা। এবং এই জন্য না শিক্ষার্থীরা খুব ছোট্ট একটা অংশ মানে ভূমিকা পালন করে এই যে শিক্ষণ প্রসেস, এই যে শিক্ষণ প্রসেস বা যে পদ্ধতি, এখানে যারা লার্নার হয়, যারা ইনথেসিস্টিক লার্নার হয়, অর্থাৎ যারা শিক্ষার্থী হয়, তারা খুব ছোট্ট একটা রোল প্লে করে। না কিরকম ছোট্ট রোল প্লে করে, তারা শুধু বসে বসে শোনে, আর কিছু করে না। যারা শিক্ষক হয় তারা মুখে বলে, কখনো বা চক ডাস্টার লেখেন, বা কখনো প্রজেক্টর ইউজ করেন। তারা চিন্তা করেন কিভাবে বলবো, কিভাবে বললে স্টুডেন্টরা মানে আরো আগ্রহী হবে, আরো মনোযোগ দিয়ে শুনবেন। অতএব মানে কি বলবো, মানে মোর অফ দ্য ডিফিকাল্ট রোল প্লেজ টিচার ইন দ্য ক্লাসরুম, ঠিক আছে। তারা ক্লাসরুমের মধ্যে মোর ডিফিকাল্ট রোল কারা প্লে করেন, টিচাররা। আর সেখানে শিক্ষার্থীরা খুব অল্প রোল প্লে করে। বলছে এখানে মানে ওই যে ট্র্যাডিশনাল যে মেথড, তার কতগুলো কি বলবো যে টিচিং মেথড, মানে সেখানে কি কি ব্যবহার করা হতো, কোন কোন পদ্ধতি অবলম্বন করা হতো, সেগুলো বলছে এখানে। টিচিং ইজ এ ক্লাসরুম ইউজিং চক অ্যান্ড টক ইজ ওয়ান ওয়ে ফলো অফ ইনফরমেশন। মানে ক্লাসরুমে কি হয়, শিক্ষক কখনো কিছু বলেন, আবার কখনো চক দিয়ে বোঝান। এটা ওয়ান ওয়ে, দেখো ওয়ান ওয়ে ফলো মানে একদিকে প্রবাহিত হয়, ওয়ান ওয়ে ফ্লো মানে জ্ঞানটা একদিকে প্রবাহিত হয়। অর্থাৎ শিক্ষক তিনি বলেন এবং শোনেন কারা বা শোনে কারা, ছাত্ররা। মানে জ্ঞানটা একদিকে ফ্লো হয়, বয়ে চলে, প্রবাহিত হয়, ওয়ান ওয়ে ফ্লো অফ দ্য ইনফরমেশন, মানে তথ্যটা একদিকে প্রবাহিত হয়। শিক্ষক তথ্য দান করেন, সেই তথ্যটা মানে প্রবাহিত হয়ে কোথায় যায় না, এই স্টুডেন্টদের কাছে যায়। টিচার অফেন continuously talk for an hour without knowledge students respond and feedback। এই এই সিস্টেমে কি হয়, টিচার এলো অনবরত বকে গেল, সেখানে স্টুডেন্টদের কোনো ফিডব্যাক নেওয়া হলো না। ওই বলছে যে টিচার অফেন কন্টিনিউয়াসলি টক ফর অ্যান আওয়ার, আধ ঘন্টা ধরে কন্টিনিউ বকলো, উইদাউট নোয়িং স্টুডেন্টস রেসপন্স, তারা স্টুডেন্টের যে রেসপন্স তারা কিছুই জানলো না, বুঝলো না, কিন্তু করে দিয়েছিল, ঠিক আছে, এটাই বক্তব্য। আর the material presented is only based on lecture notes and textbook। এবং কি হতো, তুমি যে বিষয়ে পড়াচ্ছ কেবলমাত্র সেই বিষয়ের উপরেই কি না ম্যাটেরিয়াল দেওয়া হয়। the material presented is only the material presented is only মানে যে ম্যাটেরিয়ালটা দেওয়া হয়েছে, যে কি বলছে সেটা কি হয়, বলছে যে অনলি বেসড অন লেকচার নোট, মানে তুমি যে বিষয়ে লেকচার দেবে, যতটুকু দেবে বাস ততটুকু বিষয়েই আমরা এখন প্রবন্ধ বানাই, হ্যাঁ, বা ম্যাটেরিয়াল, যে যে শিক্ষার যে কি বলবো ম্যাটেরিয়াল মানে কি, যে উপকরণ, সেটা ওইটুকুর মধ্যেই আমরা তৈরি করি, ওর বাইরে কিছু করি না, ঠিক আছে। এইগুলো হচ্ছে, এইগুলোর দ্বারা কি হয় না, এগুলো হচ্ছে ওই ট্র্যাডিশনাল যে ওয়ে, ট্র্যাডিশনাল যে ওয়ে, তার একটা এখানে বিশেষ মানে বিশেষ করে এগুলোকে অ্যাজ এ ডিসঅ্যাডভান্টেজ, দে উইল শো অ্যাজ এ ডিসঅ্যাডভান্টেজ, এভাবে দেখা হবে।
মানে ডিসঅ্যাডভান্টেজ ঠিক নয়, মানে আগেকার দিনে এই এই পদ্ধতি অবলম্বন করে শিক্ষা দেওয়া হতো, কখনো কখনো অসুবিধা হতো, কখনো কখনো অসুবিধা হতো না, এটা যে বক্তব্য। পরে কি বলছি দেখো, মডার্ন টিচিং মেথড। মডার্ন টিচিং মেথড এখানে কি হয়, modern day choose of teaching method or methods to be used depends largely on the information or skill that is being taught, and it may also be influenced by the aptitude and কি বলছে দেখো, যে মডার্ন ডে, ঠিক আছে, মডার্ন ডে চয়েস অফ টিচিং মেথড, চয়েস অফ টিচিং মেথড অর্থাৎ যে শিক্ষার যে পদ্ধতি, মেথড, চয়েস অফ টিচিং মেথড মানে শিক্ষা, টিচিং মেথড অর্থাৎ যে শিক্ষার যে পদ্ধতি, শিক্ষার যে পদ্ধতি এই বর্তমান যুগে কিরকম হয়েছে, to be used depends largely on the information or skill that is being taught, অর্থাৎ এই যে টিচিং মেথডটা, মডার্ন টিচিং মেথডটা কি বলছে না, অনেকটা ডিপেন্ড করে, লার্জলি ডিপেন্ড অন, অনেকটা ডিপেন্ড করে কি, কি বলছে না, এই যে মডার্ন টিচিং মেথড এটা কি রকম, কি বলছে দেখো, যে modern day choice of teaching method or methods to be used depends largely on the information or skill that is being taught, and it may also influenced by the aptitude and enthusiasm of the student। মানে কি বক্তব্য বলছে, এই যে আধুনিক শিক্ষা পদ্ধতি এটা আরো কিভাবে মোর এফেক্টিভ হবে, সেটা কিভাবে আমরা বুঝবো বা কিভাবে করব, মোর এফেক্টিভ হবে সেটা কিভাবে কিভাবে করব না, বলছে যে that is being taught, and it may be influenced by the aptitude and enthusiasm of the student। মানে এর দ্বারা কি হয়, দেখা বলছে যে দ্যাট ইজ বিং টট মানে এই বিষয়ে তোমাকে কথোপকথন করতে হবে, তুমি যে বিষয়ে শিক্ষাদান করবে, যে বিষয়ে শিক্ষাদান করবে সেই বিষয়ে আলোচনা করতে হবে, যে কি বলছে টু বি ডিপেন্ড লার্জলি, টু বি ডিপেন্ডস অন লার্জলি the information or skill that is being taught, মানে যেটা নিজেদের মধ্যে আলোচনা হয়েছে কখনো, it may also be influenced by the aptitude and enthusiasm of the student। ওটাই বলছে যে এই মডার্ন টিচিং মেথডে কি হয়, মডার্ন টিচিং মেথডে না প্রথমে দু চারজনকার সঙ্গে আলোচনা হলো, আলোচনার পরে না যে যে পদ্ধতির অবলম্বন করলে ছাত্ররা শিখতে পারবে অধিকভাবে, তারা অধিক আগ্রহী হবে আরো পড়াশোনার প্রতি, সেই পদ্ধতি অবলম্বন করতে হবে, এবং সেটা কেবলমাত্র যে শিক্ষকের দ্বারা হয় এমন নয়, সেটা সেখানে স্টুডেন্টরাও কাজে লাগে। যদি কেউ ভালো করে না পড়াতে পারে, হ্যাঁ, তাকে বলতে হবে যে এটা আমাদের অসুবিধা হচ্ছে, রিপিট করে বলে দিন, যদি তাও বোঝা না যায় তখন অন্য কিছু ভাবতে হবে, ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য।